ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে 2018-তে ডাব্লিউবিসিএস মেন্সের ইন্ডিয়ান পলিটি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো করেছি। এখন আমরা 2019-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো করব। এখানে 2019-এ প্রথম প্রশ্ন, সেখানে বলা হয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বরোড ইটস ফেডারেল স্কিম অফ ইউনিয়ন অফ স্টেটস ফ্রম হুইচ কান্ট্রি। অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটসের যে ফেডারেল স্কিম, ফেডারেল সিস্টেম, এটি কোন কান্ট্রি থেকে বড় করা হয়েছে বা ধার নেওয়া হয়েছে। অপশনস আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড, রাশিয়া। দেখো, আমাদের যে প্রথম আর্টিকেল 1 এখানে পরিষ্কারভাবে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। কিন্তু আমাদের যে ইউনিয়ন অফ স্টেটস, এই ইউনিয়ন অফ স্টেটস আমেরিকার যে সিস্টেম সেখান থেকে কিছুটা আলাদা। কেন? কারণ ডক্টর বি আর আম্বেদকর ইউনিয়ন অফ স্টেটসের যে ব্যাখ্যা দিয়েছিলেন সেখানে বলেছিলেন আমেরিকার যে স্টেটসগুলো রয়েছে সেগুলোর সাথে ইউনিয়নের যে এগ্রিমেন্ট রয়েছে, আমাদের কিন্তু সেই রকম কোনো স্টেটস আর ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে কোনো এগ্রিমেন্ট নেই, তাহলে নো এগ্রিমেন্ট। তার সাথে আমরা কি আমাদের যে স্টেটসগুলো রয়েছে সেই স্টেটসগুলো ইন্ডিয়া থেকে আলাদা হতে পারবে না, অর্থাৎ নো সিসিড। ওকে, এখন এই সবের পরেও আমাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে সমস্ত যেই পাওয়ার, সেই পাওয়ারকে ভাগ করে দেওয়া হয়েছে। পার্ট 11, এই পার্ট 11-এ আমরা লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, এক্সিকিউটিভ এই সমস্ত পাওয়ারকে ভাগ হতে দেখি। সাথে সাথে আমাদের যে স্কেডিউল 7 রয়েছে, সেই স্কেডিউল 7-এ ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট, এই সমস্ত লিস্টের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে পাওয়ারের বন্টন করা হয়েছে। এই যে সমস্ত ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা বলতে পারি ফেডারেল স্কিম। এখন এই যে কনসেপ্ট, ফেডারেল স্কিমের যে কনসেপ্ট, এই কনসেপ্ট কোন কান্ট্রি থেকে বড় করা হয়েছিল? এটি করা হয়েছিল কানাডা থেকে। ওকে, তাহলে অপশনস কি হবে? অপশনস হবে কানাডা। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ওয়াজ কনস্টিটিউটেড বাই অর্ডিন্যান্স প্রমলগেটেড বাই দ্য লেফটেন্যান্ট গভর্নর, অর্ডিন্যান্স প্রমলগেটেড বাই দ্য প্রেসিডেন্ট, 71st অ্যামেন্ডমেন্ট আর 69th অ্যামেন্ডমেন্ট। দেখো, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এই যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, ইউনিয়ন টেরিটরি অফ দিল্লিকে 69th অ্যামেন্ডমেন্ট 1991-এ যেটি পাশ করা হয়েছিল এবং 1992-তে যেটিকে এফেক্ট করা হয়েছিল, মানে কার্যকরী করা হয়েছিল, সেখানে ইউনিয়ন টেরিটরি অফ দিল্লিকে এনসিটি মর্যাদা দেওয়া হয়, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এবং যার মাধ্যমে আমরা দিল্লিতে একটি বিধানসভা দেখতে পাই বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখতে পাই, আর তার সাথে কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই চিফ মিনিস্টার, মানে টপে থাকবেন একজন চিফ মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে। এই সিস্টেম আমরা দিল্লিতে দেখতে পাই। ক্লিয়ার? তাহলে এই যে সিস্টেম, এটি কখন করা হয়েছিল? এটি করা হয়েছিল 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, নেক্সট। By virtue of its special status, the state of Jammu and Kashmir has the separate. দেখো, এই মুহূর্তে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের কোনো রকম স্পেশাল স্ট্যাটাস নেই, বাট 2019-এর আগে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি আলাদা কনস্টিটিউশন ছিল, কিন্তু এই মুহূর্তে কোনো রকম স্পেশাল স্ট্যাটাস নেই। কনস্টিটিউশন, ডিফেন্স ফোর্স, জুডিশিয়ারি, আমরা কোনো রকমের যে স্পেশাল স্ট্যাটাস সেটা দেখতে পাই না, কারণ 2019-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 370 যে আর্টিকেল বা 370 আর্টিকেল 370 ধারা সেটিকে রিভোক করে নেয়, সেটিকে তুলে নেয়, এবং যার ফলে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি আর তার সাথে লাদাখ দুটি আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরিতে ভাগ করে দেওয়া হয়। ওকে, তাহলে দুটি আলাদা ইউনিয়ন টেরিটরিতে ভাগ করে দেওয়া হয় এবং তার যে স্পেশাল স্টেটাস সেটিকে রিভোক করে নেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এখন আমাদের কোনো রকম স্পেশাল স্টেটাস দেখতে পাই না জম্মু অ্যান্ড কাশ্মীরে। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কেম ইনটু ফোর্স। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কত সালে ফোর্স করা হয়েছিল? দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটি কিসের বেসিসে তৈরি করা হয়েছিল? মাউন্টব্যাটেন প্ল্যান, 3rd জুন 1947। তাহলে 3rd জুন 1947 মাউন্টব্যাটেন প্ল্যানের ওপর এটি তৈরি করা হয়েছিল। এই যে মাউন্টব্যাটেন প্ল্যান, এটি পাস করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে কত সালে? এটি পাস করা হয়েছিল 5th জুলাই 1947 এবং ক্রাউনের সম্মতি পেয়েছিল বা অ্যাসেন্ট পেয়েছিল, সেটি কত? সেটি হলো 18th জুলাই 1947। তাহলে এই যে 18 জুলাই 1947 এর মাধ্যমে আমরা আলটিমেটলি দেখতে পাই 15th অগস্ট 1947-এ ইন্ডিয়ান পাকিস্তান আলাদা আলাদা কান্ট্রিতে ভাগ হয়ে যায়। এখন এখানে যেটি বলা হয়েছে ফোর্স কত
সালে হয়েছিল, কোন তারিখে? এই যে 18 জুলাই 1947, এই 18 জুলাই 1947 এর রয়্যালের অ্যাসেন্ট পেয়েছিল। রয়্যালের অ্যাসেন্ট মানে কি? আমাদের যেমন কোনো একটি ল বিল সেটি পাস হয় কখন, সেটি অ্যাক্ট হয় কখন? যখন প্রেসিডেন্ট তাতে অ্যাসেন্ট দেন, সম্মতি দেন। সিমিলারলি এখানে ক্রাউনের অ্যাসেন্ট দেওয়া হয়েছিল কততে? 18 জুলাই 1947। তাহলে আমরা বলতে পারবো কেম ইনটু ফোর্স অন 18 জুলাই 1947, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ক্লিয়ার? The first session of the Constituent Assembly was held on, দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল বা ফর্ম হয়েছিল কততে? 6 ডিসেম্বর 1947। 6 ডিসেম্বর 1946। 6 ডিসেম্বর 1946 এ যখন ফর্ম হয়েছিল, প্রথম অধিবেশন কততে হয়েছিল? 9 ডিসেম্বর 1946। এই 9 ডিসেম্বর 1946 এ প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন বা চেয়ারম্যান ছিলেন সেই যে অ্যাসেম্বলির, তিনি কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা বা ডক্টর এস সিনহা। তিনি ছিলেন ইন্টারিম বা টেম্পোরারি। দুদিন পর 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন, ডক্টর আর প্রসাদ। ক্লিয়ার? এখন এখানে বলা হয়েছে দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন, তাহলে কত? সেটা হবে 9 ডিসেম্বর 1946। ক্লিয়ার? The Constitution of India was adopted by the Constituent Assembly on Constitution of India কত সালে সেটিকে অ্যাডপ্ট করা হয়? আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলে পরিষ্কারভাবে লেখা আছে 26 নভেম্বর 1949 এ কনস্টিটিউশনকে অ্যাডপ্ট, এনঅ্যাক্ট এবং আমাদের যে জনগণ তাকে দেওয়া হয়েছে। তাহলে সেটি কত? সেটি হলো 26 অফ নভেম্বর 1949। কিন্তু এটি এফেক্ট কখন হয়? এটি এফেক্ট হয় 26 জানুয়ারি 1950-তে। 26 জানুয়ারি 1950-তে। আর এই 26 জানুয়ারি 1950-তে যখন আমাদের কনস্টিটিউশন এনঅ্যাক্ট হয়, এফেক্ট হয়, এনঅ্যাক্ট নয় এফেক্ট হয়, সে এফেক্ট হওয়ার মাধ্যমে ডমিনিয়ন অফ ইন্ডিয়া সেখান থেকে রিপাবলিক অফ ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়া কনভার্ট হয়, আমাদের দেশ কনভার্ট হয়। ওই জন্য আমরা 26 অফ জানুয়ারি 1950-কে রিপাবলিক ডে হিসেবে পালন করি। ক্লিয়ার? তাহলে এখানে যেটা বলা হয়েছে অ্যাডপ্ট করা হয়েছিল কত? সেটি হলো 26 অফ নভেম্বর 1949। According to 86 Constitutional Amendment 2002, the state shall endeavor to provide early childhood care and education for all children until they complete. দেখো এখানে যেটি বলা হয়েছে যে 86 Constitutional Amendment 2002-তে আর্লি চাইল্ডহুড কেয়ার তার সাথে এডুকেশনের ব্যাপারে কত বছর বাচ্চাদেরকে ধরা হয়েছিল। এখন আমরা যদি টোটাল 86 Constitutional Amendment 2002 দেখি, at the time of অটল বিহারী বাজপেয়ী, সেখানে বেশ কিছু যে এডুকেশনাল চেঞ্জেস আনা হয়েছিল। কি কি আনা হয়েছিল? আর্টিকেল 45 ডিপিএসপি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসিতে 6 থেকে 14 বছরের বাচ্চাদের এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়েছিল, সেটিকে ডিলিট করা হয় এবং সেটিকে ডিলিট করে 21A ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এই 6 থেকে 14 বছরের বাচ্চাদের কনসেপ্টকে আনা হয় এবং 45 নাম্বার যে আর্টিকেল ছিল সেখানে 0 থেকে 6 বছরের বাচ্চাদের আর্লি চাইল্ডহুড আর এডুকেশনের কথা বলা হয়। ক্লিয়ার? তাহলে সেটি কি? সেটি হলো ডিপিএসপি। তার সাথে সাথে 51A কে ফান্ডামেন্টাল ডিউটিজ, যেটি বাবা মাদের বলা হয় যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশনের দায়িত্ব নিতে হবে, এটি ডিউটিজ। আর এখানে আমরা দেখতে পাই 21A তে ফান্ডামেন্টাল রাইটস 6 থেকে 14। এখানে যেটি বলা হয়েছে আর্লি চাইল্ডহুড আর এডুকেশনের যে কথা, এটি কত? এটি হচ্ছে 0 থেকে 6 ইয়ার্স। ওকে, আর্টিকেল 45। তাহলে এটি এখানে যে অপশনসগুলো আছে 3, 6, 7 আর 12, এটি কত হবে? এটি হবে এজ 6 ইয়ার্স। ক্লিয়ার? চলো নেক্সট। ফান্ডামেন্টাল ডিউটিজ আর এনশ্রাইন্ড ইন, ফান্ডামেন্টাল ডিউটিজ এটি কোথায় আছে? আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের পার্ট 4A 51A তে ফান্ডামেন্টাল ডিউটিজ রয়েছে। এই ফান্ডামেন্টাল ডিউটিজ কিন্তু আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন সেখানে ছিল না। আমাদের এখন টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটিজ রয়েছে, কিন্তু 10টি ফান্ডামেন্টাল ডিউটিজ এসেছিল 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী। 10টি এসেছিল। আর 11 নাম্বার 11th নাম্বার কখন এসেছিল? অ্যাট দ্য টাইম অফ অটল বিহারী বাজপেয়ী, একটু আগে বললাম। সেটি কত? সেটি হলো 51A কে।
যেখানে বেশ কিছু চেঞ্জ করা হয়েছিল, একটু আগে বললাম এখানে 51A কে। এখন এই যে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এগুলো কোথায় আছে? এটি আছে পার্ট 4A 51A তে। The framers of the constitution borrowed the concept of directive principles from, দেখো directive principle of the state policy, এই directive principle of the state policy কি? এটি হচ্ছে নন জাস্টিসিয়েবল, অর্থাৎ আমাদের যে পার্ট 436 থেকে 51 পর্যন্ত যে প্রিন্সিপালস গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের ওয়েলফেয়ার স্টেট, আমাদের দেশের মানুষের অর্থনৈতিক সামাজিক যে উন্নয়ন সেগুলো করার কথা বলা হয়েছে, ওয়েলফেয়ার স্টেটের কথা। আর এগুলো কি নন জাস্টিসিয়েবল, অর্থাৎ আমরা যদি না পাই আমরা কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে বলতে পারবো না যে আমাদেরকে এগুলো দিতে হবে। ক্লিয়ার? তার মানে এটি নন জাস্টিসিয়েবল। এই কনসেপ্ট কোথা থেকে আনা হয়েছিল? এই কনসেপ্ট নেওয়া হয়েছিল বা বড় করা হয়েছিল, সেটি হচ্ছে কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন। ক্লিয়ার? The citizen of India who holds any office of profit or trust under the state cannot accept any title from any foreign state without the consent of the, দেখো এখানে যেটি বলা হয়েছে যে ইন্ডিয়ান স্টেট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যারা কাজ করছেন তারা কোনো ফরেন স্টেট বা ফরেন কান্ট্রি থেকে কোনো রকম টাইটেল নিতে পারবে না কার অনুমতি ছাড়া। কাউন্সিল অফ মিনিস্টার্স, এখানে আছে স্পিকার অফ লোকসভা, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের অনুমতি ছাড়া নিতে পারবেন না। আর এটি কত নম্বর আর্টিকেল আছে? এটি আছে 18 নম্বর আর্টিকেলে লেখা। আর্টিকেল 23 অফ দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রহিবিট, আর্টিকেল 23 তে পরিষ্কারভাবে লেখা আছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। ট্রাফিক ইন হিউম্যান বিংস মানে কি? মানে হচ্ছে মানুষের কেনাবেচা বা মানুষকে একটি দ্রব্য হিসেবে যখন সেটাকে বস্তু হিসেবে কেনাবেচা করা হয় এটাকে বলা হয় ট্রাফিকিং। ক্লিয়ার? এই জিনিসটা প্রহিবিট করা আছে, অর্থাৎ এটিকে বারণ করা আছে, আর তার সাথে ফোর্স লেবার এটিকে বারণ করা হয়েছে। আমরা যদি ভালো করে দেখি আর্টিকেল 23 তে বেগারি, ফোর্স লেবার, ট্রাফিক ইন হিউম্যান বিংস প্রত্যেককে প্রহিবিট করা আছে, বাট এখানে কোনো কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাসেস এই ধরনের কোনো কনসেপ্ট আমরা দেখতে পাই না আর্টিকেল 23 তে, যেটিকে বারণ করা আছে। তার মানে আমরা বলতে পারবো যে কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাসেস ইজ নট প্রহিবিটেড। ক্লিয়ার? আর এই জিনিসটার মানে কি? মানে হচ্ছে সরকার কাউকে কখনো ফোর্স করতে পারবে না পাবলিক সার্ভিস সেটাকে পালন করার জন্য বা পাবলিক সার্ভিসে হেল্প করার জন্য। কিছু কিছু জায়গায় করা যাবে, কিছু কিছু জায়গায় এই জিনিসটাকে ফোর্স করা যাবে। সেগুলো কি? এমার্জেন্সি বা কখনো কোনো ডিজাস্টার হলো এরকম কোনো প্লেসে বা এরকম কোনো টাইমে। ওকে, তাহলে এখানে যেটি প্রহিবিট করা হয় না সেটি কি? সেটি হচ্ছে কম্পালসারি সার্ভিস ফর পাবলিক অ্যান্ড পারপাসেস। Under the Indian Constitution, which one of the following is not a specific ground on which the state can place restrictions on freedom of religion? দেখো freedom of religion এখানে restriction বা restrict করতে পারবে স্টেট মানে হচ্ছে গভর্নমেন্ট, এখানে কিসের বেসিসে করতে পারবে না সেটি জানতে চাওয়া হয়েছে। আমরা যদি আর্টিকেল 25 এই আর্টিকেল 25 দেখি সেখানে পরিষ্কারভাবে লেখা আছে হেলথ, মোরালিটি, পাবলিক অর্ডার এই সমস্ত কিছুর ভিত্তিতে যে ফ্রিডম অফ রিলিজিয়ন সেটিকে রেস্ট্রিক্ট করা যেতে পারে, কিন্তু সোশ্যাল জাস্টিসের কোনো রকম উল্লেখ নেই। তাহলে সোশ্যাল জাস্টিস সেটি আমাদের এখানে অপশন, যেটি আমাদের উল্লেখ নেই। আর আমরা এই যে রিলিজিয়াস ফান্ডামেন্টাল রাইটস কোথায় দেখতে পাই? সেটি আমরা দেখতে পাই পার্ট 3 আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 এর মধ্যে। ওকে, চলো নেক্সট। দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ ড্রপড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাই, দেখো রাইট টু প্রপার্টি, এই রাইট টু প্রপার্টি 44th অ্যামেন্ডমেন্ট 1978 এর আগে 1978 এর আগে 31 আর্টিকেল তার সাথে 19(1)F আর্টিকেল এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে রাইট টু প্রপার্টি ছিল। দেখো রাইট টু প্রপার্টি ছিল ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু এটিকে ডিলিট করে দেওয়া হয়, এটিকে তুলে নেওয়া হয় এবং 300A লিগ্যাল রাইটের আন্ডারে এই রাইট টু প্রপার্টিকে সেখানে স্থানান্তর করা হয়। সেটি কখন করা হয়? 44th অ্যামেন্ডমেন্ট 1978 at the time of Morarji Desai. Clear? At the time of Morarji Desai. Okay. Next, the fundamental rights under Article 12 to 35 are absolute, flexible, can be amended, non-justiciable or cannot be amended. দেখো প্রথমত এখানে যেটি বলা হয়েছে যে জাস্টিসিয়েবলের কথা, প্রথমত এই ফান্ডামেন্টাল রাইটস সেগুলো কি? সেগুলো জাস্টিসিয়েবল। কেন জাস্টিসিয়েবল? কারণ
সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এবং হাই কোর্ট আর্টিকেল 2 to 6 এই অনুযায়ী রিটস অ্যাপ্লাই করতে পারে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কোয়ারেন্টো, সাসিওডারি, এই সমস্ত রিটস অ্যাপ্লাই করতে পারে। যখন কোনো একজন মানুষ ফান্ডামেন্টাল রাইটস তিনি পাবেন না, তিনি তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে গিয়ে তার সেই ফান্ডামেন্টাল রাইটসের জন্য তিনি লিটিগেট করতে পারেন। ক্লিয়ার? এখন আমরা যদি দেখি এই ফান্ডামেন্টাল রাইটস এটি কি অ্যাবসলিউট ফ্লেক্সিবল, পুরোপুরি ফ্লেক্সিবল নয়, কখনো কখনো এগুলোকে রেস্ট্রিক্ট করা যায় এমার্জেন্সি টাইমে। ক্যান বি অ্যামেন্ডেড। দেখো ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটসের যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার, সেই অ্যামেন্ডমেন্ট পাওয়ার নিয়ে অনেকবার অনেক রকম যে কেস, সেই কেসগুলো রয়েছে, আমরা কোনো একটি ক্লাসে সেই কেসগুলো স্টাডি করব। এখন আমরা জানি এই কেস হয়েছিল, কিন্তু 1973-তে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, এই যে কেস, এখানে সুপ্রিম কোর্টের একটি পুরোপুরি নির্দেশ ছিল যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে একদম ইন্ট্যাক্ট রাখতে হবে, অখণ্ড রাখতে হবে, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যেতে পারে। তার মানে আমরা কি বলতে পারি? দ্য ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 12 to 35 ক্যান বি অ্যামেন্ডেড। ক্লিয়ার? Petitions to the Supreme Court under Article 32 are subject to the rule of res judicata except। দেখো res judicata মানে কি? মানে হচ্ছে কোনো একটি কেস, ধরো এ আর বি এই ব্যক্তির মধ্যে কোনো একটি কেস, সেটি সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্ট তার একটি আদেশ দিয়ে দিল। ওকে, এখন এই যে আদেশ বা এই যে ভার্ডিক্ট, এই ভার্ডিক্ট একবার দিয়ে দেওয়া হলো, কিছুদিন পর বা কিছু বছর পর এই সেম ব্যক্তি এ আর বি, তাদের মধ্যে সেই সেম কেস আবার সুপ্রিম কোর্টের কাছে গেল। সুপ্রিম কোর্ট কিন্তু এই সেম কেস আবার ভার্ডিক্ট দেবে না। এই যে সিস্টেম, এটাকে আমরা কি বলতে পারি? রেস জুডিকাটা। কিন্তু কখন দিতে পারবে না, কখন দেবে না? দেখো আর্টিকেল 32-তে যে রিটসগুলো রয়েছে, এখানে যে অপশনসগুলো আছে, সাসিডারি, হেভিয়াস কর্পাস, প্রোহিবিশন, কোয়ারেন্টো, ওকে, ম্যান্ডামাস, তো এই সমস্ত রিটসের মধ্যে একমাত্র হেভিয়াস কর্পাস, এই হেভিয়াস কর্পাসে কিন্তু বারে বারে মানে একের অধিক যে ভার্ডিক্ট সেটি দেবে। এরকম সিচুয়েশনে একমাত্র হেভিয়াস কর্পাসে দেবে, বাদ বাকি আর যে রিটসগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করবে না। ওকে, এখন এই হেভিয়াস কর্পাসের এই যে স্পেশাল একটি স্টেটাস, এই জন্য আমরা জানি হেভিয়াস কর্পাসকে বলা হয় বুলওয়ার্ক। এই বুলওয়ার্ক কেন বলা হয়? কারণ যুদ্ধের সময় একটি ওয়ালের মধ্যে যখন সৈন্যরা লুকিয়ে থাকতো, এই ওয়ালটি তাদের প্রোটেক্ট করতো, সেই হিসেবে আমাদের হেভিয়াস কর্পাসকে বলতে পারবো একটি বুলওয়ার্ক। হেভিয়াস কর্পাস মানে কি? টু হ্যাভ দ্য বডি। টু হ্যাভ দ্য বডি মানে কি? একজন ব্যক্তিকে এ বা বি, একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি ডিটেন করে রেখেছে, বন্দি করে রেখেছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট চেক করে যে সেই যে ডিটেন করে রেখেছে সেটির লিগালিটি, সেটি ল অনুযায়ী না আনলফুল। যদি সেটি লফুল হয় তবে ঠিক আছে, আনলফুল হলে সেখানে একটি ক্রিমিনাল কেস অ্যাড করে। ক্লিয়ার? তাহলে এখানে হেভিয়াস কর্পাস একমাত্র যে রেস জুডিকেটা তার আওতায় পড়ে না, অর্থাৎ বারবার আমরা তার ভার্ডিক্ট দেখতে পারি সেম ব্যক্তির ওপর। ক্লিয়ার? নেক্সট, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ক্যানট বি রেস্ট্রিক্টেড অন দ্য গ্রাউন্ড অফ। দেখো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, একটু আগে বললাম যে হেলথ, মোরালিটি, পাবলিক অর্ডার, এই সমস্ত কিছু আর্টিকেল 25-এ পরিষ্কারভাবে উল্লেখ আছে, রেস্ট্রিক্ট করা যাবে, কিন্তু সিকিউরিটি অফ দ্য স্টেট এরকম কোনো কিছু আমরা এখানে উল্লেখ দেখতে পাই না। ক্লিয়ার? On which one of the following freedoms can reasonable restrictions be imposed on the ground of security of the state? দেখো সিকিউরিটি অফ দ্য স্টেটস এর বেসিসে কিসের ওপর রেস্ট্রিকশনস সেটি লাগু করা যেতে পারে? স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, পিসফুল অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন আর ইউনিয়ন আর মুভমেন্ট। দেখো স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমরা জানি যে এই স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের উপর ম্যাক্সিমাম যে লিটিগেশন, এই লিটিগেশন আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। এটি কোথায় আছে? এটি আছে 19(1)(a)-তে। এখন এই স্পিচ অফ এক্সপ্রেশন, এটিকে সিকিউরিটি অফ দ্য স্টেট এর বেসিসে রেস্ট্রিক্ট বা বাধা দেওয়া যেতে পারে। ক্লিয়ার? Untouchability is abolished and its practice is punishable according to, দেখো আর্টিকেল 17 অনুযায়ী আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা এটিকে পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষকে, একজন মানুষকে যদি একটি গোষ্ঠী বা কোনো একজন মানুষ অস্পৃশ্যতার দৃষ্টিতে দেখে বা তাকে বাধাপ্রাপ্ত করে কোনো পাবলিক প্লেসকে ইউজ করতে বাধা দেয়, তবে সেটি অবশ্যই একটি পানিশেবল অ্যাক্ট। ক্লিয়ার? সেটি কোথায় আছে? সেটি আছে আর্টিকেল 17। আর্টিকেল 14 গ্যারেন্টিজ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ। দেখো
ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটি আছে আর্টিকেল 14-এ। এই ইকুয়ালিটি বিফোর ল এটি কোথায় আমরা কোন যে কনস্টিটিউশন সেখান থেকে বড় করেছি, এটি ইউনাইটেড কিংডমের যেই কনস্টিটিউশন সেখান থেকে বড় করেছি। ইকুয়াল প্রোটেকশন অফ ল এটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে বড় করেছি। আর এই যে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে ল এর দৃষ্টিতে সবাই সমান এবং প্রত্যেককে সমানভাবে প্রোটেক্ট করা হবে, এটি শুধুমাত্র ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ান তার সাথে সাথে যারা ফরেনার্স ইন্ডিয়াতে এসেছেন তাদের উপর এটি লাগু হবে। ক্লিয়ার? তাহলে অল পারসনস লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ পার্ট 3 অফ কনস্টিটিউশন হুইচ অফ দ্য ফলোইং আর নট স্টেট। দেখো, স্টেট বলতে যেটি মূলত বোঝায় গভর্নমেন্ট বা গভর্নমেন্ট বডি, এই সমস্ত কিছুকে স্টেট বলা হয়। ক্লিয়ার? স্টেট মানে যে আমাদের ইন্ডিয়ান স্টেটসগুলো সেগুলো নয়। এখানে স্টেটস বলতে আর্টিকেল 12-এ আমরা দেখতে পাই যে ডেফিনেশন, সেটিকে আমরা যখন ইভালুয়েট করি, সেটিকে যখন আমরা ব্যাখ্যা করি, আমরা দেখতে পাই সেটি হচ্ছে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট বডি। এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন কর্পোরেশন, সেখানে প্রাইভেট বডিও থাকতে পারে। তার মানে এখানে কোনটি স্টেট নয় বলা হয়েছে, তার মানে আমাদের প্রথম যেটি সেটি নয়। কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গভর্নমেন্ট বডি, তার মানে এটি হবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ট্রেনিং, এটিও হবে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন পাবলিক কোম্পানি, তার মানে এটিও হবে আমাদের যে স্টেট তার আন্ডারে পড়বে। ক্লিয়ার? তাহলে এখানে প্রাইভেট যে প্রপার্টি সেগুলো আমাদের স্টেটের মধ্যে পড়বে না। Which of the following provisions in part 3 of the constitution automatically becomes suspended on proclamation of emergency? Automatically মানে যখন এমার্জেন্সি যখন লাগু হয় সেই সময় আর্টিকেল 19, এই আর্টিকেল 19 অটোমেটিক্যালি মানে একদম ইমিডিয়েটলি সেটি সাসপেন্ড হয়ে যায়, সেটি রেস্ট্রিক্টেড হয়ে যায়। ক্লিয়ার? Which of the following amendments to the constitution inserted the words nothing in article 13 shall apply to any amendments made under this article in article 368? এখানে যেটা বলা হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই যে লাইনটি রয়েছে নাথিং ইন আর্টিকেল 13 শ্যাল বি অ্যাপ্লাই, এই যে লাইনটি এটিকে ইনসার্ট করা হয়েছিল। দেখো, 24th অ্যামেন্ডমেন্ট এট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী 1971, এই 1971 এর দুটি অ্যাসপেক্ট রয়েছে। কি অ্যাসপেক্ট? এখানে যে ফান্ডামেন্টাল রাইটস সেগুলোকে কিছুটা চেঞ্জ করার প্রবণতা দেখা যায়, কিন্তু সেখানে জুডিশিয়াল রিভিউ এর একটি ব্যাপার চলে আসে। সেই জন্য আর্টিকেল 368-এ এই যে লাইন এটিকে ইনসার্ট করা হয়, তার সাথে 13 আর্টিকেল তার ক্লজ 4, এই ক্লজ 4-এ একটি নতুন কনসেপ্ট অ্যাড করা হয়, যার সাথে এই লাইনটি 368 অ্যাড করা হয়। এর মাধ্যমে কি করা হয়? ফান্ডামেন্টাল রাইটস সেটিকে যদি চেঞ্জ করা হয়, তবে সেটি জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে যাতে না যায়, মানে বাইপাস করার একটা চেষ্টা করা হয়। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে 1973-তে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, সেই কেসে সুপ্রিম কোর্টের একটা আদেশ দেখতে পাই এবং বলা হয় বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সেটিকে অবশ্যই ইনট্যাক্ট বা অখণ্ড রাখতে হবে এবং ফান্ডামেন্টাল রাইটস সেগুলো কিছুটা চেঞ্জ করা যেতে পারে। ক্লিয়ার? মানে বেসিক স্ট্রাকচারকে কিন্তু অখণ্ড রেখে। ওকে, তাহলে এটি কখন হয়েছিল? এটি হয়েছিল 24th অ্যামেন্ডমেন্ট। Which of the following were not inserted in part 4 of the constitution by the 42nd amendment? দেখো, 42nd amendment-এ বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছিল, আর এই 42nd amendment এই চেঞ্জেসগুলো আনার জন্য আমরা জানি যে 42nd amendment-কে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ অনেক বৃহৎ পরিমাণে চেঞ্জেস আনা হয়েছিল। এখানে যে অপশনসগুলো রয়েছে, ফ্রি লিগাল এইড টু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটি আছে কোথায়? 39 এর যে ডিপিএসপি, সেই ডিপিএসপি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি সেটি অ্যাড করা হয়েছিল। তার মানে এটি ঠিক আছে, কোনটি ইনসার্ট করা হয়নি সেটি বলেছে, মানে কোনটি অ্যাড করা হয়নি 42nd অ্যামেন্ডমেন্ট। অপশনস বিতে আছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য অর্গানাইজেশন এনগেজড ইন এনি ইন্ডাস্ট্রি, অর্থাৎ যারা কোনো একটা ইন্ডাস্ট্রি ওয়ার্কার তারা ম্যানেজমেন্টে পার্টিসিপেট করবে। এটি কোথায় লেখা আছে? এটি লেখা আছে 43A আর্টিকেলে। সিমিলারলি প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এটি আছে 48A-তে, এটিও অ্যাড করা হয়েছিল। লাস্ট অপশন অর্গানাইজেশন অফ দ্য ভিলেজ পঞ্চায়েত, এটি আছে আমাদের 40 আর্টিকেল ডিপিএসপি, কিন্তু এটি কোনো 42nd অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাড করা হয়নি, এটি আমাদের অরিজিনাল যে কনস্টিটিউশন সেখানে ছিল। ওকে, এটি গান্ধিয়ান একটি ফিলোসফি। ক্লিয়ার? তার মানে কোনটি ইনসার্ট করা হয়নি? সেটি অপশন ডি। দ্য 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ডিড নট, দেখো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976-এ প্রিএমবেলে আমরা আগে পড়েছি সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটি ওয়ার্ডসকে অ্যাড করা হয়েছিল। এখানে ডিড নট কোনটি করা হয়নি সেটি বার করব, তার মানে এটি হয়েছিল। অ্যাড ফান্ডামেন্টাল ডিউটিস, একদম ঠিক। ফান্ডামেন্টাল ডিউটিস, এই ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট
4A আর্টিকেল 51A, যেখানে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল এবং লাস্টে যে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস এটি 86th অ্যামেন্ডমেন্ট 2002 তে অ্যাড করা হয়েছিল। ক্লিয়ার? 10টি তাহলে অ্যাড করা হয়েছিল কখন? 42nd অ্যামেন্ডমেন্ট। ডিলিট দ্য রাইট টু প্রপার্টি ক্লজ ফ্রম আর্টিকেল 19। দেখো একটু আগে বললাম যে রাইট টু প্রপার্টি এটিকে ডিলিট করা হয়েছিল কখন? এটিকে ডিলিট করা হয়েছিল 44th অ্যামেন্ডমেন্ট 1978 at the time of মোরারজি দেশাই। এটিকে ডিলিট করা হয়েছিল এবং 300A তে এটিকে ট্রান্সফার করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এখানে অপশন যেটি নয় সেটি কি? সেটি হবে সি, লাস্টের অপশন অ্যামেন্ড আর্টিকেল 353 রিলেটিং টু দ্য প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি যে প্রোক্লেমেশন সেটি কিছুটা চেঞ্জেস করা হয়েছিল, এইটিও 42nd অ্যামেন্ডমেন্ট অনুযায়ী করা হয়েছিল। ক্লিয়ার? তার মানে সি নাম্বার অপশন সেটি আমাদের করা হয়নি। For the first time, which constitutional amendment made it clear that the state in clause A to E of the Article 3 of Constitution includes union territories? দেখো এখানে যেটি বলা হয়েছে যে ফর দ্য ফার্স্ট টাইম কনস্টিটিউশনাল কোন অ্যামেন্ডমেন্টে ক্লিয়ার করা হয়েছিল যে স্টেট কথাটির মধ্যে ইউনিয়ন টেরিটরিজ এটিকে ইনক্লুড করতে হবে। দেখো স্টেট মানে আগে বললাম যে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট যে বডি সেই সমস্ত কিছুকে আমরা স্টেট বলি। ক্লিয়ার? তার মানে সেটি হতে পারে ইউনিয়ন গভর্নমেন্ট অথবা হতে পারে স্টেট গভর্নমেন্ট অথবা হতে পারে ইউনিয়ন টেরিটরিজ। কিন্তু এগুলোর আলাদা আলাদা যে স্থান সে স্থান বিশেষে এমন যদি কোনো ক্ষেত্রে হয় যেখানে শুধুমাত্র একটি স্টেট বা দুটি স্টেটের মধ্যে সেখানে কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে, তবে আমরা সেখানে শুধুমাত্র স্টেটকে ইনক্লুড করব, ইউনিয়ন টেরিটরিজ থাকবে না। বাট যেখানে ইউনিয়ন টেরিটরিজ থাকবে সেগুলোকে আমরা স্টেট কথাটির মধ্যে ইনক্লুড করব। এই যে কনসেপ্ট এটি কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল? 18th অ্যামেন্ডমেন্টে। এই 18th অ্যামেন্ডমেন্টে এটিকে অ্যাড করা হয়েছিল 1966-এ। ওকে, 1966-এ। Which of the following articles describes about the person's voluntarily acquiring citizenship of a foreign state not to be a citizen? আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান যে সিটিজেনশিপ রয়েছে সেটি একটি সিটিজেনশিপ পাওয়া যায়, ডুয়াল সিটিজেনশিপ নেই। আমেরিকার যে ডুয়াল সিটিজেনশিপ মানে স্টেট আর ইউনিয়ন গভর্নমেন্টের যে সিটিজেনশিপ সেটি আছে, বাট আমাদের একটি সিটিজেনশিপ আছে। ওকে, অর্থাৎ অন্য কোনো কান্ট্রির যদি সিটিজেনশিপ নিই আমাদের যে অরিজিনাল সিটিজেনশিপ সেটি ভয়েড হয়ে যাবে। তাহলে এটি কোন নাম্বার কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে? এটি বলা হয়েছে আর্টিকেল 9-এ। When the name of the state is changed or a new state is created, the constitution is required to be amended by the parliament by simple majority. আর কি আছে? Majority of the total members of both the houses, আর আছে special majority, আর আছে special majority after obtaining the opinion of a concerned state legislature under Article 3. দেখো এখানে যেটি বলা হয়েছে when the name of the state is changed or a new state is created, কোন একটা স্টেট তার নেম, এই নেমকে চেঞ্জ করা হবে, এ থেকে বি করা হবে, অথবা এখানে যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলো থেকে নতুন একটা স্টেট তৈরি করা হচ্ছে, এটির জন্য স্পেশাল মেজরিটি দরকার। কিন্তু তার সাথে যে স্টেটগুলো এফেক্ট হচ্ছে, যে স্টেটগুলোতে চেঞ্জেসগুলো আনা হচ্ছে, আর্টিকেল 3-তে বলা হয়েছে সেই স্টেটের একটি ওপিনিয়ন দরকার, নিতে হবে। কিন্তু সেই ওপিনিয়ন বাইন্ডিং নয়, মানে ওপিনিয়ন যে নিতে হবে এবং সেটিকে লাগু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাট ওপিনিয়ন বা রেকমেন্ডেশন নেওয়া যেতে পারে। বাট এখানে স্পেশাল মেজরিটির একটা ব্যাপার রয়েছে পার্লামেন্টে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে অপশন ডি হচ্ছে সঠিক। Which of the following constitutional amendment was enacted to deal with the issue of national integration in the 1960s, enabling the state to impose by law reasonable restrictions on the exercise of the fundamental rights to freedom guaranteed in Article 19 in the interest of sovereignty and integrity of India? দেখো 1960s এর দিকে যে আর্টিকেল 19 এখানে কিছুটা রেস্ট্রিক্ট করা হয়েছিল, সেটি কোন নাম্বার যে অ্যামেন্ডমেন্ট? সেখানে দেখো 1963-তে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 16th নাম্বার অ্যামেন্ডমেন্ট, এর দুটি অ্যাসপেক্ট রয়েছে, দুটি দিক রয়েছে। এই দুটি দিক কি? 1963 এর আগে, অ্যামেন্ডমেন্টের আগে এই যে আর্টিকেল 19 যেখানে রাইট টু ফ্রিডম রয়েছে, সেখানে পাবলিক অর্ডার মোরালিটি এই সমস্ত কিছুর ভিত্তিতে রেস্ট্রিক্ট করা যেত। ক্লিয়ার? কিন্তু 1963 যে অ্যামেন্ডমেন্ট, তারপরে সিকিউরিটি, সেই সিকিউরিটির যে কনসেপ্ট বা সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, এই কনসেপ্ট কানা হয়। অর্থাৎ ইন্ডিয়ার যে সোভারেনিটি এবং ইন্টিগ্রিটি এটিকে অক্ষুণ্ণ রাখার জন্য এই আর্টিকেল 19কে রেস্ট্রিক্ট করা যেতে পারে। তাহলে আমরা কি দেখলাম? 1963 এর আগে পাবলিক অর্ডার
মোরালিটি এর ওপর ডিপেন্ড করে সেগুলোকে আর্টিকেল 19 কে রেস্ট্রিক্ট করা যেত, কিন্তু এই অ্যামেন্ডমেন্টের পরে কি ইনক্লুড করা হয়, সোভেরেনিটি ইন্টিগ্রিটি অ্যাড করা হয়। এটি হচ্ছে 16th অ্যামেন্ডমেন্ট 1963। ওকে, দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস, দেখো এক্স অফিসিয়াল চেয়ারম্যান কাউন্সিল অফ দ্য স্টেটস মানে রাজ্যসভার যে যিনি চেয়ারম্যান হন তিনি কে, তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একদম ক্লিয়ার, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। In the context of qualification for contesting presidential elections in India, which of the following statement is incorrect? দেখো প্রেসিডেন্টের যখন ইলেকশন হয় সে ইলেকশনে কি ধরনের ক্রাইটেরিয়া সেগুলো দরকার, সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে, আর কি হি শুড নট হোল্ড অফিস অফ প্রফিট, ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে কোনো রকম পোস্টে যে যেখান থেকে পে করা হয় সেই সমস্ত অফিস অফ প্রফিট সেগুলো থাকা যাবে না, আর কি হি শুড বি কোয়ালিফাইড টু বি ইলেক্টেড টু দ্য হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপল মানে লোকসভার যারা সদস্য তাদের যে কোয়ালিফিকেশন মানে সেখানে সেটি হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন সেটি থাকতে হবে, আর কি হি শুড বি এজেড 30, দেখো 30 এজ মিনিমাম হতে হবে সেটি বলা হয়েছে, বাট এটি ভুল, এটি কত 35 এজ, 35 এজ হতে হবে, কারণ আর্টিকেল 58-এ বলা হয়েছে 35 এজের কথা। তার মানে আমাদের ইনকারেক্ট কোনটি, ইনকারেক্ট হচ্ছে এই যে 30 এজ। A resolution ratifying a proclamation of emergency requiring to be passed, দেখো এখানে যেটি বলা হয়েছে রেজলিউশন রেটিফাইং প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি, তাহলে প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি আমরা জানি যে 6 মাস পর্যন্ত একটি ইমার্জেন্সিটি লাগু থাকে এবং তারপরে সেটিকে আবার এক্সটেন্ড করার জন্য পাস করাতে হয়। তো এখানে যেটি বলা হয়েছে রেজলিউশন রেটিফাইং প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সির যে প্রোক্লেমেশন যখন সেটিকে লাগু করা হচ্ছে সেটিকে পাস করতে হবে কিসের মাধ্যমে, বাই আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা, তার মাধ্যমে বাই অনলি লোকসভা, বাই বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট এর জয়েন্ট সিটিং, এখানে জয়েন্ট সিটিং এর কোনো ব্যাপার নেই। আবার কি অপশনস ডিতে আছে বাই ইচ হাউস অফ পার্লামেন্ট ইন সেপারেট সিটিংস, প্রত্যেকটা সেপারেট ভাবে যে লোকসভা রাজ্যসভা সেখানে মেজরিটির যে মেম্বারশিপ সেই মেজরিটি টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস থাকতে হবে, আর কি নট লেস দ্যান 2/3 তাদেরকে প্রেজেন্ট থাকতে হবে, তার সাথে ভোটিং দিতে হবে। ওকে, তাহলে এখানে যে মেজরিটি কনসেপ্ট, এই মেজরিটি কনসেপ্টের মাধ্যমে এই প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি এটিকে স্টার্ট করা হয়। The parliament has the power to legislate on the subjects of all three lists in respect of, দেখো আমাদের যে স্কেডিউল 7th রয়েছে 7th স্কেডিউলে কি আছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এখানে প্রত্যেকটা লিস্টে আলাদা আলাদাভাবে প্রত্যেককে পাওয়ার দেওয়া হয়েছে, স্টেটের লিস্টে, সেন্ট্রাল লিস্টে, কনকারেন্ট লিস্টে স্টেট আর সেন্ট্রাল বোথ কাজ করতে পারে। এখানে যেটি বলা হয়েছে যে দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু লেজিসলেট অন দ্য সাবজেক্টস অফ অল থ্রি লিস্ট, এই প্রত্যেকটা যে লিস্ট এই লিস্টে পার্লামেন্ট লেজিসলেট করতে পারবে, আইন বানাতে পারবে, কোথায় কখন, ব্যাকওয়ার্ড এরিয়াজ, হিল এরিয়াজ, স্কেডিউল এরিয়াজ এগুলোতে প্রেসিডেন্টের পাওয়ার থাকে, ইউনিয়ন টেরিটরিজে পার্লামেন্টের পাওয়ার থাকে, তার মানে আমরা বলতে পারবো পার্লামেন্টের পাওয়ার রয়েছে। জুডিশিয়াল রিভিউ অফ প্রোক্লেমেশন আন্ডার আর্টিকেল 356 উড লাই অন এনি ওয়ান অফ দ্য ফলোইং গ্রাউন্ডস, দেখো এই যে জুডিশিয়াল রিভিউ 356, এই 356 আমরা জানি আমাদের যে এমার্জেন্সি রয়েছে সেগুলো 3টি রয়েছে, 352, 356, 360। এখন এই 350 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 360 হচ্ছে স্টেট প্রেসিডেন্ট রুল, আর 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এখন আমরা জানি এই 356 এটি আমাদের যে পলিটিক্যাল হিস্ট্রি রয়েছে সেই পলিটিক্যাল হিস্ট্রিতে নানান সময় মিসইউজ করা হয়েছে, ক্লিয়ার। এখন এখানে যেটি বলা হয়েছে তার জন্য এই মিসইউজ করার জন্য সেটি জুডিশিয়াল রিভিউ বা সুপ্রিম কোর্টের আন্ডারে সেটি অনেক সময় সেটি রিভিউ চলে গিয়েছে। তাহলে এখানে যেটি বলা হয়েছে জুডিশিয়াল রিভিউ অফ প্রোক্লেমেশন আন্ডার আর্টিকেল 356 উড লাই অন এনি ওয়ান অফ দ্য ফলোইং গ্রাউন্ডস, কোন গ্রাউন্ডে জুডিশিয়াল রিভিউ হতে পারে। এখানে যে অপশনসগুলো আছে, the proclamation has been made upon the consideration which is extraneous and irrelevant, অযথা একটি 356 অ্যাপ্লাই করা হচ্ছে তার জন্য হতে পারে, একদম ঠিক, তার জন্য জুডিশিয়াল রিভিউ হতে পারে। এক্সারসাইজ অফ দ্য পাওয়ার আন্ডার আর্টিকেল 356 ইজ ম্যালাফাইড, একটা ভ্রান্ত যেই 356 সেটিকে অ্যাপ্লাই করা হয়েছে যার কোনো বেসিস নেই, ওকে, তার মানে সেই হিসেবে জুডিশিয়াল রিভিউর আন্ডারে চলে যাবে। আর কি আর স্ট্যাচুটরি আন্ডার হুইচ ল্যাক্স বোনাফাইড ক্যারেক্টার্স, তাহলে এখানে যে অপশনসগুলো রয়েছে অল অফ দ্য অ্যাবভ প্রত্যেকটি আমরা বলতে পারি যে প্রত্যেকটি যে রিজনেবল কোনো কারণ এখানে যেহেতু দেখাতে পারছে না, তা আমরা বলতে পারবো এই 356 যেটা অ্যাপ্লাই করা হয়েছিল স্টেটের উপর প্রেসিডেন্ট রুল সেটি জুডিশিয়াল রিভিউর আন্ডারে চলে যাবে, ক্লিয়ার। Which one of the following is no longer considered an adequate ground for the issue of the proclamation of emergency, দেখো আমাদের যে 352 আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলে আর্মড রেবেলিয়ন আর কি এক্সটার্নাল অ্যাগ্রেশন, ইন্টারনাল ডিস্টারবেন্স, ওয়ার প্রত্যেকটি ছিল,
352 এই আর্টিকেলে আমাদের যে প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি বা ন্যাশনাল ইমার্জেন্সি সেগুলোর আওতায় পড়ে। আমরা যদি দেখি এই ইন্টারনাল ডিস্টারবেন্সেস এটি প্রথমে ছিল, বাট এখন এটিকে 44th যে অ্যামেন্ডমেন্ট, এই 44th অ্যামেন্ডমেন্ট 1978 অ্যাট দ্য টাইম অফ মোরারজি দেশাই এটিকে ডিলিট করে দেওয়া হয় এই কথাটিকে ইন্টারনাল ডিস্টারবেন্সেস, কারণ এটিকে মিসইউজ করা হচ্ছিল এবং এটির বদলে আর্মড রেভিলিয়ন এটিকে ইনক্লুড করা হয়। ক্লিয়ার? তাহলে এখানে কোনটি, এখানে যেটা নো লঙ্গার কনসিডার সেটি হবে অপশন সি। A change in distribution of power between the center and the states can be done। দেখো 7th নাম্বার যে স্কেডিউল রয়েছে সেখানে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট রয়েছে। এখানে যে সেন্ট্রাল স্টেটের মধ্যে যে পাওয়ার ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে সেটিকে চেঞ্জ করা হবে কিসের মাধ্যমে, কে করতে পারে সেটিকে এখানে যে বলা হয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, দ্য স্টেট দেমসেলভস অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে সেটিকে চেঞ্জ করা যেতে পারে। ক্লিয়ার? দ্য কনস্টিটিউশন রিজার্ভ দ্য রেসিডুয়ারি পাওয়ার ইন দ্য, দেখো আমাদের জানি আমাদের যে 7 স্কেডিউল রয়েছে এই 7 স্কেডিউলে কি রয়েছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই সমস্ত লিস্টের বাইরে যদি কোনো আইটেমস চলে আসে সেটিকে আমরা রেসিডুয়ারি পাওয়ারের আন্ডারে ফেলি। এখন এই রেসিডুয়ারি যে লিস্ট রয়েছে সেটিতে একমাত্র পার্লামেন্ট লেজিসলেট করতে পারবে বা ল বানাতে পারবে। The constitutional provisions relevant for solving questions of the repugnancy between the central law and the state law। দেখো সেন্ট্রাল ল and স্টেট ল এদের মধ্যে যদি কোনো রকম কন্ট্রারি দেখা যায়, কোনো রকম যদি প্রবলেম বা ডিসপিউট হয়, তবে সেটি কোন প্রভিশনের মাধ্যমে সেটিকে ঠিক করা যেতে পারে, ওকে, সলভ করা যেতে পারে। আর্টিকেল 156, 254, 300 আর এন্ট্রি 42 লিস্ট 3। এই সেম কোয়েশ্চেন অনেকবার এসেছে, আমরা আলোচনা করেছি। এটি হচ্ছে আর্টিকেল 254। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান অ্যাসাইন এনি ফাংশনস টু দ্য স্টেটস। দেখো ইউনিয়ন গভর্নমেন্ট স্টেটকে কোনো রকম ফাংশন দিতে পারে, ঠিক আছে, অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য পার্লামেন্ট, আর কি অন দ্য ডাইরেক্টিভস অফ দ্য প্রেসিডেন্ট অন ইটস ওন ডিসক্রিপশন উইথ দ্য কনসেন্ট অফ দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট। এখানে যেটি বলা হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট অথবা নিজের যে ইচ্ছে মতো ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে কোনো রকম ফাংশন সেটিকে অ্যাপ্লাই করার জন্য বলতে পারে, এটি বলতে পারে না। সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের একটি সম্মতি চাই। বোথ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার ক্যান লেজিসলেট অন, দেখো পার্লামেন্ট মানে রাজ্যসভা, লোকসভা, আর স্টেট লেজিসলেচার বা বিধানসভা বলতে পারি, ঠিক আছে, অথবা যেখানে বিধান পরিষদ আছে সেখানে। এখানে ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, ম্যারেজ অ্যান্ড কন্ট্রাক্ট, টর্টস, আর তার সাথে অল অফ দ্য অ্যাবভ প্রত্যেকটি, দেখো আমরা বলতে পারবো প্রত্যেকটি এখানে পার্লামেন্ট এবং তার সাথে যে স্টেট লেজিসলেচার লেজিসলেট বা ল বানাতে পারে। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। এখানে যে অপশনসগুলো আছে এর মধ্যে কোনটি ট্রু নয়। পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার টু মেক ল অন এনি ম্যাটার ইন দ্য ইউনিয়ন লিস্ট। দেখো ইউনিয়ন লিস্ট, এই ইউনিয়ন লিস্টে আমরা জানি আর্টিকেল 249 অনুযায়ী পার্লামেন্টের এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে। সেই পাওয়ারের মাধ্যমে তারা ইউনিয়ন লিস্টের যে আইটেমসগুলো রয়েছে সেখানে ল বানাতে পারে। একদম ঠিক। বি নাম্বার অপশনে কি আছে? বি নাম্বার অপশনে আছে পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার হ্যাভ পাওয়ার টু মেক ল অন এনি ম্যাটার ইন দ্য কনকারেন্ট লিস্ট। আমরা জানি কনকারেন্ট লিস্টে যে আইটেমসগুলো রয়েছে সেখানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ পার্টিসিপেট করতে পারে। সি নাম্বার আছে ইন সার্টেন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস স্টেট লেজিসলেচার ক্যান মেক ল অন দ্য সাবজেক্ট লিস্ট অফ দ্য ইউনিয়ন লিস্ট। দেখো ইউনিয়ন লিস্টের যে আইটেমসগুলো রয়েছে সেখানে স্টেট লেজিসলেচার কখনোই সেখানে ল বানাতে পারে না। তার মানে আমরা পেয়ে গেলাম কোনটি ট্রু নয়। আর পার্লামেন্ট ক্যান মেক লজ অন সাবজেক্টস ইন দ্য স্টেট লিস্ট ইন সার্টেন সার্কামস্টেন্সেস। তার মানে পার্লামেন্ট কখনো কখনো স্টেট লিস্টে যে আইটেমসগুলো রয়েছে সেখানে ল বানাতে পারে। সেক্ষেত্রে রাজ্যসভার অনুমতির প্রয়োজন। ক্লিয়ার? সেটি কোথায়? সেটি আমরা জানি যে সেক্ষেত্রে রাজ্যসভার অনুমতি প্রয়োজন। ওকে, তাহলে আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে ভুল। A legislation enacted by a state legislature falls in the category legislation। দেখো এখানে যেটি বলা হয়েছে যে legislation enacted by the state legislature বা বিধানসভার মাধ্যমে যখন কোনো একটি ল বানানো হয় সেটি কি অটোনোমাস, ডেলিগেটেড, সভারেন, সুপ্রিম। সেটি হলো সুপ্রিম। কেন? কারণ আমরা জানি যে স্টেট গভর্নমেন্ট সেটিও যে স্টেট মানে স্টেটের যে কনসেপ্ট রয়েছে, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেই সমস্ত কিছু যে কনসেপ্ট রয়েছে সেগুলো আমরা বলতে পারবো যে তাদের একটি আলাদা আলটিমেট মর্যাদা রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ যে ফেডারেল সিস্টেম, সেই ফেডারেল সিস্টেম অনুযায়ী স্টেট গভর্নমেন্ট কাজ করতে পারে। তার মানে কি সেটি আলটিমেট বা সেটি সুপ্রিম।
দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ ভেস্টেড উইথ দ্য স্টেটের যে এক্সিকিউটিভ পাওয়ার এটি কার মাধ্যমে অ্যাপ্লাই করা হয়? আমরা জানি যে গভর্নর হচ্ছে কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, যেমন প্রেসিডেন্ট কনস্টিটিউশনাল হেড অফ দ্য কান্ট্রি বা ইউনিয়ন গভর্নমেন্ট। তাহলে আমরা বলতে পারবো যে গভর্নর অফ দ্য স্টেট এক্সিকিউটিভ পাওয়ারকে তিনি অ্যাপ্লাই করেন। In the event of occurrence of vacancies in the offices of both the President, Vice President of India, who among the following shall discharge the functions of the President till a new President is elected? দেখো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট বোথ যখন থাকবেন না, তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাদের যে ফাংশন, এই প্রেসিডেন্টের ফাংশন, তিনি সেগুলোকে অ্যাপ্লাই করেন। The power of the President of India to issue an ordinance, যখন রাজ্যসভা বা লোকসভা যখন চলছে না, সেই সময় প্রেসিডেন্ট যখন কোনো একটা অর্ডিন্যান্স পাস করেন, সেটিকে আমরা কি ধরনের অর্ডিন্যান্স বলবো? সেটিকে আমরা লেজিসলেটিভ পাওয়ার বলবো। এই সেম কোয়েশ্চেন মিনিমাম 3 থেকে 4 বার আমরা দেখেছি নানান সালে। ওকে, সেম কোয়েশ্চেন। এনি চার্জ ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট মে বি প্রিফার্ড। দেখো প্রেসিডেন্টের যখন ইমপিচমেন্ট হয়, সেই ইমপিচমেন্ট আমরা জানি ইন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটি জায়গায় আমরা সেটিকে শুরু করতে পারি। ওকে, তার মানে আমরা বলতে পারবো ইন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, এখানে এটিকে স্টার্ট করা যায় ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। দ্য গভর্নর ক্যান বি রিমুভড ফ্রম দ্য অফিস। গভর্নর অফ আ স্টেট, আমরা জানি যে প্রেসিডেন্টের প্লেজারে তিনি অফিসে নিযুক্ত হন, তাহলে আমরা বলতে পারবো গভর্নর ক্যান বি রিমুভড ফ্রম অফিস বাই দ্য প্রেসিডেন্ট অ্যাট হিজ প্লেজার। দ্য স্যালারি অ্যান্ড অ্যালোয়েন্সেস অফ দ্য গভর্নর আর চার্জ। দেখো স্যালারি অ্যান্ড অ্যালোয়েন্সেস অফ দ্য গভর্নর, এটি চার্জ করা হয় কিসে, কোথায়? কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, সেখানে। কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট কি? এখানে যে স্টেটের রেভিনিউগুলো হয় বা এক্সপেন্ডিচার হয়, যে সমস্ত রাজস্ব আদায় হয়, সমস্ত কিছু এই কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেটে যায়, নিজের যে স্টেট সে তার কনসলিডেটেড ফান্ডে। Who among the following is competent to seek the advisory opinion of the Supreme Court of India? দেখো অ্যাডভাইসারি ওপিনিয়ন বা অ্যাডভাইসারি যে জিউরিসডিকশনস, এটি আমরা জানি যে সুপ্রিম কোর্টে রয়েছে। আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে কোনো যে অ্যাডভাইস সেটি তিনি সিক করতে পারেন, তিনি আস্ক করতে পারেন। ক্লিয়ার? সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে সেটি সাপ্লাই করে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাজ্যসভা হ্যাজ এ টার্ম অফ, রাজ্যসভা আমরা জানি যে লোকসভা 5 বছরের জন্য থাকে, কিন্তু রাজ্যসভা পার্মানেন্ট বডি, যদিও এর 1/3 মেম্বার, এই 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিটায়ার করতে হয়। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, দেখো পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে আমরা জানি লোকসভা, রাজ্যসভা, তার সাথে প্রেসিডেন্ট রয়েছেন, যদিও প্রেসিডেন্ট একজন মেম্বার নন, প্রেসিডেন্ট নন মেম্বার। তাহলে আমরা কি বলতে পারবো? লোকসভা, রাজ্যসভা এন্ড দ্য প্রেসিডেন্ট। রাজ্যসভা ক্যান উইথহোল্ড মানি বিল ফর এ পিরিয়ড অফ, দেখো রাজ্যসভার মানি বিলের উপর সেরকম কোনো পাওয়ার থাকে না, বাট 14 দিনের জন্য বা 14 ডেজের জন্য একটা রেকমেন্ডেশনের জন্য সেটিকে উইথহোল্ড করে রাখতে পারে নিজের কাছে, বাট 14 দিন পর সেটিকে লোকসভাতে ফেরত দিতে হবে। ক্লিয়ার? আর মেন যেই মানি বিলের পাওয়ার সেটি আমরা দেখতে পাই লোকসভায়। আর্টিকেল 155 and 156 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ, দেখো 155 এবং 156 এখানে আমরা প্রেসিডেন্টের মাধ্যমে গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট সেটি 155 এ দেখতে পাই, আর ডিসমিস দেখতে পাই 156 এ। ওকে, তাহলে প্রেসিডেন্টের গভর্নরকে অ্যাপয়েন্ট এবং ডিসমিসের যে পাওয়ার 155 156 এ দেখতে পাই। দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার্স অ্যাট দ্য ইউনিয়ন রিমেন ইন অফিস অ্যাজ লং অ্যাজ ইট এনজয়স দ্য কনফিডেন্স অফ লোকসভা পার্লামেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার। দেখো লোকসভাতে যেই পার্টি, সেই পার্টি যারা মেজরিটি থাকেন তাদের মধ্যে আমরা জানি যে কাউন্সিল অফ মিনিস্টার্স তৈরি করা হয়, এবং তার টপে থাকে প্রাইম মিনিস্টার, নিচে কে থাকে? কাউন্সিল অফ মিনিস্টার্স। এখন আমরা জানি যে কাউন্সিল অফ মিনিস্টার্স কালেকটিভলি রেসপন্সিবল কোথায় থাকে? কালেকটিভলি রেসপন্সিবল থাকে পার্লামেন্টে। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে লোকসভা। তাহলে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাট দ্য ইউনিয়ন রিমেন্স ইন অফিস অ্যাজ লং ইজ এনজয়স দ্য কনফিডেন্স অফ, লোকসভা যতদিন পর্যন্ত কনফিডেন্স পায়। ওকে, মানে নো কনফিডেন্স মোশন যদি অ্যাপ্লাই না করা যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কাউন্সিল অফ মিনিস্টার সেখানে থাকবে। দ্য প্রেসিডেন্ট নমিনেটস অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার্স, দেখো প্রেসিডেন্টের মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ান যে মেম্বার্স নমিনেট করা হতো, এই যে কনসেপ্ট 2019-এর 104 নম্বর যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে এটিকে রিভোক করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। তার মানে আগে ছিল 2 জনের যে কনসেপ্ট, এখন কোনো রকম কনসেপ্ট নেই।
আগে ছিল আমাদের 552 টোটাল লোকসভার মেম্বার, বাট এখন আমাদের রয়েছে কত 550। সিমিলারলি আমাদের যে স্টেট লেজিসলেচারগুলো রয়েছে মানে বিধানসভা, সেখানেও একজন তাকে গভর্নর অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে নমিনেট করতেন, সেটিও রদ করে দেওয়া হয়েছে। দ্য কোরাম রিকোয়ারমেন্ট ইন দ্য রাজ্যসভা, কোরাম মানে কি? কোরাম মানে হচ্ছে 10% মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে কোনো একটি যে সদন সেটিকে কাজ করার জন্য, এটিকে আমরা কোরাম বলি। তাহলে 10%, রাজ্যসভার 10% কত হবে? 250, 10% মানে হচ্ছে 25, ওকে 250। আর লোকসভার 550-র মধ্যে আমরা বলতে পারবো 55, 10%। তাহলে এই 55 অথবা 25 এই পরিমাণ যে এমপি তাদেরকে থাকতেই হবে, ক্লিয়ার? তাহলে এখানে যেটি বলা হয়েছে দ্য কোরাম রিকোয়ারমেন্ট ইন দ্য রাজ্যসভা ইজ 25। Which of these houses is presided over by a non-member? দেখো নন মেম্বার, তার মাধ্যমে এখানে প্রিসাইড করা হয় কোথায়? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, অল অফ দ্য অ্যাবভ। রাজ্যসভার যে এক্স অফিসিয়াল চেয়ারম্যান তিনি কে? তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। আমরা জানি যে তিনি একজন মেম্বার নন রাজ্যসভার। A person can be a member of the Council of Ministers without being a member of the Parliament for the maximum period of 6 months. 6 মাসের জন্য কোনো একজন ব্যক্তি তিনি যখন একজন মেম্বার নন পার্লামেন্টের, তিনি কাউন্সিল অফ মিনিস্টার্সের দলে তাকে নেওয়া যেতে পারে, বাট 6 মাসের মধ্যে তাকে ভোটে জিততে হবে, ওকে? তাহলে এটি কত? এটি হচ্ছে 6 months। দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন এ স্টেট ক্যান বি অ্যাবলিশড বাই দ্য পার্লামেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ, দেখো কোন কার রেকমেন্ডেশনের মাধ্যমে? যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল অথবা যাকে আমরা বলি বিধান পরিষদ, বিধান পরিষদ, এই বিধান পরিষদকে অ্যাবলিশ করা যেতে পারে। এটি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার যে রেকমেন্ডেশন তার মাধ্যমে এটি পার্লামেন্ট রদ করে দিতে পারে বা এটিকে অ্যাবলিশ করতে পারে। আমরা যেমন 1969-এ ওয়েস্ট বেঙ্গলের যে বিধান পরিষদ সেটিকে অ্যাবলিশ হতে দেখি। Decisions regarding disqualification of members of the Lok Sabha are taken by স্পিকারের মাধ্যমে। স্পিকার তিনি লোকসভার যারা মেম্বার থাকেন তাদের ডিসকোয়ালিফিকেশনকে তিনি তার ডিসিশন নেন। অন রিসিপেন্ট অফ দ্য Constitution Amendment Bill having been passed by both the houses of the Parliament, the President may give his assent, may withhold his assent, may return the bill for reconsideration, shall give his assent। দেখো বোথ হাউস অর্থাৎ লোকসভা, রাজ্যসভা যখন কোনো একটি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলকে পাস করে দিয়েছে তখন প্রেসিডেন্ট শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টকে তার অ্যাসেন্ট বা সম্মতি জানাতেই হবে। হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিজলভ দ্য হাউস অফ দ্য পিপল? দেখো এখানে যেটি বলা হয়েছে হাউস অফ দ্য পিপল মানে লোকসভা, তাকে ডিজলভ কে করতে পারেন? লোকসভাকে প্রেসিডেন্ট ডিজলভ করে দিতে পারেন, কিন্তু আমরা জানি রাজ্যসভা পার্মানেন্ট বডি 6 বছরের জন্য থাকে, বাট 1/3 মেম্বার্স 2 বছরের পর পর রিটায়ার করতে হয়। What can be the maximum interval between 2 sessions of each houses of the parliament? আমরা জানি আমাদের মেইনলি 3টি সেশনস রয়েছে। সেই 3টি সেশনস কি? একটি হচ্ছে বাজেট সেশনস, একটি হলো বাজেট সেশনস, আরেকটি হলো মনসুন সেশনস, আরেকটি হলো উইন্টার সেশন। এখন এই যে সেশনস এগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমরা 6 মাসের যে ইন্টারভেল সেই ইন্টারভেল দেখতে পাই। আর এই যে ইন্টারভেল, এই ইন্টারভেলকে আমরা কি বলি? রিসেস বলি, ওকে? এই ইন্টারভেলকে আমরা রিসেস বা রিসেশন বলি। Which provisions of the constitution give the governor of a state power to grant pardon in certain arranges? গভর্নরের যে পার্ডন, সেই পার্ডনের পাওয়ার আমরা কত নম্বর আর্টিকেলে দেখতে পাই? 161। আমরা জানি যে ডেথ, এই ডেথের যে পার্ডন সেটি একমাত্র প্রেসিডেন্ট দিতে পারেন, এটি গভর্নর দিতে পারেন না। Which provisions of the constitution provides for the adjudication of the disputes relating to waters অফ ইন্টারস্টেট রিভার্স? দেখো ইন্টারস্টেট রিভারের জন্য সাধারণত যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই সমস্ত জায়গায় আমরা কেসগুলোকে যেতে দেখি না, কারণ ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট যে ট্রাইব্যুনালস রয়েছে, এই ট্রাইব্যুনালসের মাধ্যমে এগুলোকে মেনলি সলভ করা হয়। এটি কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 262। A constitution amendment shall also be ratified by the legislature of not less than 1/2 of the states by resolution if it is meant to make any change। দেখো এখানে যেটি বলা হয়েছে যে a constitution amendment shall also be ratified by the legislature of not less than 1/2 of the states, অর্থাৎ একটি স্টেটের যে 1/2-এর বেশি মানে হাফের কম যারা এমএলএ রয়েছেন তাদের বেশি থাকতে হবে, তাদের মাধ্যমে এটিকে রেটিফাই করতে হবে। কখন, কোন ক্ষেত্রে? অর্থাৎ এখানে স্টেটের সম্মতি প্রয়োজন ফান্ডামেন্টাল রাইটসের
সেটিকে চেঞ্জ করার জন্য ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি আর ফান্ডামেন্টাল ডিউটি স্পেশাল প্রভিশনস। দেখো এক্ষেত্রে যে স্পেশাল প্রভিশনসের কথা বলা হচ্ছে, স্পেশাল প্রভিশনস কি? স্পেশাল প্রভিশনসের যে কনসেপ্ট সেটি আমরা দেখতে পাই আর্টিকেল 368(2). এই আর্টিকেল 368(2) এখানে আমরা দেখতে পাই স্পেশাল প্রভিশনের কথা, কারণ আমরা জানি যে আমাদের 7 শিডিউল রয়েছে, সেখানে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট রয়েছে। এই সমস্ত যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলোকে যদি কিছুটা চেঞ্জ করা হয় এবং চেঞ্জ করতে গেলে যদি স্টেট সেখানে এফেক্ট হয়, তবে আমরা কি বলবো? সেটাকে স্পেশাল প্রভিশন বলবো। আর এর জন্য স্টেটের সম্মতি প্রয়োজন। Which of the following amendments added anti-defections provisions of the constitution? কোনো একজন ব্যক্তি এ পার্টি হিসেবে তিনি এমপি এমএলএ হলেন, হঠাৎ করে বি পার্টিতে তিনি জয়েন করলেন, এটিকে আমরা বলবো ডেফিকশন। আর এটির বিরুদ্ধে 52nd অ্যামেন্ডমেন্ট 1985-এ যে অ্যান্টি ডেফিকশন ল সেটিকে পাস করা হয়েছিল। দ্য টেনিওর অফ দ্য গ্রাম পঞ্চায়েত আর নগরপালিকা, গ্রাম পঞ্চায়েত নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি শ্যাল বি, এর টেনিওর কত? 5 ইয়ার্স। লোকসভা এবং তার সাথে যে আমাদের বিধানসভা রয়েছে তার যেমন মেয়াদ রয়েছে তেমনি, বাট ডিজলভও হতে পারে। ক্লিয়ার? ইলেকশনস টু দ্য গ্রাম পঞ্চায়েত আর, দেখো ইলেকশনস অফ দ্য গ্রাম পঞ্চায়েত এটি কার মাধ্যমে হয়? গ্রাম পঞ্চায়েতের ইলেকশন কমিশন অফ দ্য স্টেটস এর মাধ্যমে হয়, ইলেকশন কমিশন অফ দ্য স্টেটস। ওকে, তাহলে স্টেটের যে ইলেকশন কমিশন তার মাধ্যমে হয়। এটিতে যারা জনগণ, গ্রাম পঞ্চায়েতের যারা জনগণ তারা পার্টিসিপেট করেন। তাহলে টু বি ডাইরেক্ট অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। A union territory is administered by, দেখো ইউনিয়ন টেরিটরি আমরা জানি যে গভর্নর তার মাধ্যমে হয় না, প্রেসিডেন্টের মাধ্যমে ডাইরেক্টলি তার মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেট হয় না। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টেড বাই হিম কল দ্য লেফটেন্যান্ট গভর্নর। দেখো লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে ইউনিয়ন টেরিটরি এগুলোকে আমরা অ্যাডমিনিস্ট্রেট হতে দেখি। কিন্তু দিল্লি আর পুদুচেরি, এই দুটো যেই ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, এখানে আমরা বিধানসভা দেখতে পাই এবং চিফ মিনিস্টার দেখতে পাই। ওকে, দ্য 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ, দেখো 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে আমরা জানি যে অ্যান্টি ডেফিকশন ল এর কথা বলা হয়েছে। 1985 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটিকে আনা হয়েছিল। Which article provides for procedure in parliament with respect to estimates? দেখো এস্টিমেটস যে কমিটি রয়েছে, সে এস্টিমেটস কমিটি বা এস্টিমেটস এর যে কনসেপ্ট আমরা কত নম্বর আর্টিকেলে দেখতে পাই? আর্টিকেল 113, যেখানে ডিমান্ড ফর গ্র্যান্ট, এই ডিমান্ড ফর গ্র্যান্ট মানে আলাদা আলাদা যে পোর্টফোলিও সিস্টেম রয়েছে, মানে আলাদা আলাদা যে মিনিস্ট্রিগুলো রয়েছে তাদেরকে যখন কোনো রকম গ্র্যান্ট দেওয়া হয় সেটি আমরা এস্টিমেটের মাধ্যমে দেখতে পাই, এস্টিমেট কমিটির মাধ্যমে। এটি কোথায় আছে? এটি আছে আর্টিকেল 113। Who nominates the chairman of the Public Accounts Committee? দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে অডিটগুলো করেন সেগুলোকে দেখাশোনা কে করে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আর আমরা জানি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হন তিনি সাধারণত যিনি অপোজিশন পার্টির লিডার তিনি হন। এখন আমাদের অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রেসাইডিং অফিসার। ওকে, তাহলে আমরা আবার বলতে পারবো যে টোটাল 22 জন এমপি রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার মধ্যে 15 জন রয়েছেন লোকসভা থেকে, রাজ্যসভা থেকে কতজন? 7 জন। ক্লিয়ার? এখানে যেটি বলে যে হু নমিনেটস দ্য চেয়ারম্যান, এই চেয়ারম্যান তাকে নমিনেট করবেন কে? তাকে নমিনেট করবে স্পিকার অফ দ্য লোকসভার যিনি স্পিকার। When a court declares a certain provisions of an act invalid, it does not affect the validity of the entire act. এটি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এটিকে কি বলে? ডক্ট্রাইন অফ এক্লিপস, ডক্ট্রাইন অফ পার্সপেক্টিভ ওভাররুলিং না সেভারেবিলিটি। দেখো একটি পুরো ল, এই পুরো ল এর মধ্যে সামান্য একটি অংশ যদি ইনভ্যালিড হয় বা নাল বা ভয়েড হয়, এই পুরো লটিকে ভয়েড করা হয় না বা ভ্যালিডিটিকে নষ্ট করা হয় না। এই সামান্য অংশটিকে যখন বাদ দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, এই জিনিসটাকে আমরা কি বলি? ডক্ট্রাইন অফ সেভারেবিলিটি। এটি আমরা আগের ক্লাসে একবার আলোচনা করেছিলাম। Excessive reservation would be fraud on the Constitution of India was observed by the Supreme Court. Excessive reservation এটি আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা আমাদের যে দেশ সেটাকে পঙ্গু করে দেয় এবং এটিকে আমরা বলতে পারি ফ্রড অন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটি কোন কেস? সেই কেসে সুপ্রিম কোর্টের নির্দেশ সেখানে বলা হয়েছিল। এটি 1963 বালাজি ভার্সেস স্টেট অফ মাইসুর, সেখানে যে এডুকেশন ইনস্টিটিউটে মাদ্রাজের মাধ্যমে যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনের যে কেস, সেই কেসে আমরা এই লাইনটি দেখতে পাই। আমরা আলাদা কোনো ক্লাসে প্রত্যেকটা যেই
কেসগুলো রয়েছে সেই কেসগুলো স্টাডি করব। ওকে, এখন যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে একটু স্পিডে করি যাতে একটু তাড়াতাড়ি হয়। ওকে, তাহলে আমরা বলতে পারবো বালাজি ভার্সেস স্টেট অফ মাইসুর 1963. In which of the following cases the doctrine against arbitrariness was incorporated into equality before law by Justice Bhagavati? তাহলে এখানে যেটি বলা হচ্ছে in which of the following cases doctrine of arbitrariness, দেখো এই যে doctrine of arbitrariness মানে কি, মানে হচ্ছে arbitrary মানে হচ্ছে ইচ্ছে মতো, অর্থাৎ ইচ্ছে মতো সরকারের যদি কোনো কিছু ইচ্ছে মতো ল, সেই ল যদি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেগুলোকে যদি এফেক্ট করে তবে আমরা বলতে পারবো যে সেগুলো নাল অ্যান্ড ভয়েড, সেগুলো জুডিশিয়াল রিভিউর আন্ডারে চলে যায়। এখন এখানে যেটি জাস্টিস ভগবতীর কথা বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, আমরা আর্টিকেল 14-এ দেখতে পাই ফান্ডামেন্টাল রাইটস। এটি এই এগেনস্ট আরবিট্রারিনেস এটি আমরা কোন কেসে দেখতে পাই? এটি আমরা দেখতে পাই 1974-এর ইপি রোয়াপ্পা ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু, এই কেসে দেখতে পাই, যেখানে প্রত্যেক মানুষকে ইকুয়ালিটি যেমন ট্রিট করতে হবে তেমনি ইচ্ছে মতো আরবিট্রারি ভাবে কোনো রকম যে ল বা কোনো একটি রুল সেগুলো আনা যাবে না। এটি কত? এটি 1974। ক্লিয়ার? In which of the following cases was it observed that Article 14, 19 and 21 are not mutually exclusive and they jointly aim at reasonableness and fairness? এখানে আর্টিকেল 14, 19, 21 রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, এই যে কনসেপ্ট, এখানে পার্সোনাল লিবার্টি আর ডিউ প্রসেস অফ ল এগুলো খুব বেশি পরিমাণে ইন্টারপ্রিট করা হয়েছিল। এটি কোন কেসে করা হয়েছিল? এটি করা হয়েছিল মনিকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1978-এ। আর আমরা প্রত্যেকটা যে কেস, এই প্রত্যেকটা কেস আলাদাভাবে কোনো একটি ক্লাসে আলাদা আলাদা ক্লাসে কিছুদিন পরেই আনবো, সেখানে আমরা ডিটেলসে আরো আলোচনা করব। ওকে, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ডিড দ্য সুপ্রিম কোর্ট হোল্ড দ্যাট an amendment of the constitution under article 368 was law within the meaning of 13? দেখো এখানে যেটি বলা হয়েছে যে অ্যামেন্ডমেন্ট আন্ডার আর্টিকেল 368 এটি উইথ ল এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? এখানে বলা হয়েছে যে অ্যামেন্ডমেন্ট যেটি আর্টিকেল 368 এর মধ্যে করা হবে সেটিও জুডিশিয়াল রিভিউর আন্ডারে যেতে পারে। অর্থাৎ যদি আর্টিকেল 368 এর কোনো একটি ল সেটি যদি ফান্ডামেন্টাল রাইটসকে তার যদি কন্ট্রারি হয়, তার যদি অপোজিটে চলে যায়, তবে আমরা কি বলবো সেটি নাল ভয়েড হতে পারে, অর্থাৎ সেটি জুডিশিয়াল রিভিউর আন্ডারে যেতে পারে, মানে সেটির উপর চ্যালেঞ্জ করা যেতে পারে। অর্থাৎ পার্লামেন্টের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা কিন্তু অ্যাবসলিউট নয়, এটি উইথ ডিউ ল, সমস্ত যেই প্রসেস উইথ ডিউ ল সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। যদি সেগুলো না করা হয় তবে সেগুলো জুডিশিয়াল রিভিউর আন্ডারে যাবে এবং সেক্ষেত্রে নাল অ্যান্ড ভয়েড হওয়ার চান্স আছে। এটি কোন কেসে আমরা দেখতে পাই? কেশবানন্দ ভারতী কেস 1973-তে আমরা দেখতে পাই, যেখানে যে বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা এই কনসেপ্ট দেখতে পাই। Preamble of our constitution is of extreme importance and the constitution should be read and interpreted in the light of the grand and noble vision exercised in the preamble. Justice Sikri expressed the above opinion in the case. দেখো আমাদের যে প্রিএম্বল, এই প্রিএম্বলকে আমরা এটিকে ইন্টারপ্রিট করে আমাদের যে টোটাল কনস্টিটিউশন রয়েছে সেটি বুঝতে পারি। তাহলে আমরা কি বলবো? এটি লাইট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটি কোন কেসে জাস্টিস সিকরি তিনি এক্সপ্রেস করেছিলেন এই যে লাইন? এটি কেশবানন্দ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা 1973, যেখানে আমরা বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের কনসেপ্ট দেখতে পাই এবং বলা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ম্যাক্সিমাম পোর্শনকে আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারবো, কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটিকে অক্ষুণ্ণ রাখতে হবে। What cannot be done directly cannot be done indirectly. This statement epitomizes the doctrine of ancillary powers, colorable legislation, implied powers, pith and substances. এটিকে colorable legislation বলা হয়, মানে হলো কোনো একটি ল, সেই লটিকে যখন ডাইরেক্টলি পাস করা যাচ্ছে না বা সেই কাজটিকে যখন ডাইরেক্টলি করা যাচ্ছে না সেটিকে ইনডাইরেক্টলিও করা যাবে না, মানে সেটির মধ্যে লুপ হোল খুঁজে সেটিকে কোনো রকমে পাস করার চেষ্টা করা সেটি অবশ্যই যাবে না। আর এই যে লাইন, এই লাইনটিকে আমরা কি বলবো? কলারেবল লেজিসলেশন। Disputes between the government of India and one or more states can be heard by the Supreme Court of India under, দেখো কোনো একটা স্টেট বা দুটি স্টেট তার সাথে ইউনিয়ন গভর্নমেন্টের বা একটা স্টেটের সাথে আরেকটি স্টেটস অথবা স্টেট ইউনিয়ন টেরিটরিজের মধ্যে ইউনিয়নের মধ্যে যখন আমরা কোনো রকম ডিসপিউট দেখি,
এই যে ডিসপিউটগুলো সুপ্রিম কোর্ট যখন সেগুলো হিয়ারিং করে তখন আমরা সেটিকে বলবো অরিজিনাল জিউরিসডিকশনস। কেন? কারণ এটি নিচের যে সাবঅর্ডিনেট কোর্টসগুলো রয়েছে, হাইকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টস, তাদের মাধ্যমে আসেনি, ডাইরেক্টলি এসেছে, অর্থাৎ আমরা এগুলোকে অরিজিনাল জিউরিসডিকশনস বলবো। অ্যাপিলেট জিউরিসডিকশনস মানে কি? মানে হলো সাবঅর্ডিনেট কোর্ট থেকে হায়ার কোর্টে যখন কোনো একটা অ্যাপিলকে পাস করা হয় তখন আমরা তাকে অ্যাপিলেট জিউরিসডিকশনস বলবো। রিট জিউরিসডিকশনস আর্টিকেল 32, আর্টিকেল 2 to 6 অনুযায়ী সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট যথাক্রমে যখন রিটগুলো অ্যাপ্লাই করে তারা সেটিকে আমরা বলবো রিট জিউরিসডিকশনস। অ্যাডভাইসারি জিউরিসডিকশনস, অ্যাডভাইসারি জিউরিসডিকশনস মানে সুপ্রিম কোর্ট যখন অ্যাডভাইস দেয় সেক্ষেত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন অ্যাডভাইস চাইবেন সেই সময় সুপ্রিম কোর্ট যদি অ্যাডভাইস দেন তবে সেটিকে আমরা বলবো অ্যাডভাইসারি জিউরিসডিকশনস। ক্লিয়ার? তাহলে এখানে যেটি বলা হয়েছে অরিজিনাল জিউরিসডিকশনস, the salaries of the judges of the Supreme Court of India are fixed by the President of India, can never be reduced under any circumstances, can be reduced during their term of office, cannot be reduced during the term of office except during financial emergency. Financial emergency 360 ছাড়া সাধারণত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জাজেসদের স্যালারি সেটিকে রিডিউস করা যাবে না, সেটিকে কমানো যাবে না। আর্টিকেল 2 to 7 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, দেখো আর্টিকেল 2 to 7 এখানে হাইকোর্টের যে সুপারিনটেন্ডেন্স পাওয়ার মানে কি হাইকোর্ট যে সাবঅর্ডিনেট কোর্টস অথবা যে ট্রাইব্যুনালসগুলো রয়েছে, ট্রাইব্যুনালস ওকে, তাদেরকে যখন সুপারভাইজ করে সেটিকে আমরা বলবো সুপারিনটেন্ডেন্স পাওয়ার। আর এটি কোথায় আছে? আর্টিকেল 2 to 7 অনুযায়ী হাইকোর্ট সেট রয়েছে। Which article lays down the laws declared by the Supreme Court would be binding on all courts in India. সুপ্রিম কোর্টের যে ল, সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেটি সমস্ত যে কোর্টস রয়েছে সেখানে বাইন্ডিং মানে অ্যাপ্লাই করা যাবে। এটি কত নম্বর আর্টিকেলে লেখা আছে? 141। তাই সুপ্রিম কোর্টকে আমরা একদম টপমোস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি বলি। ওকে, The jurisdictions of the Supreme Court may be enlarged by, সুপ্রিম কোর্টের যে জিউরিসডিকশনস কাজ করার যে ক্ষমতা সেটিকে বাড়ানো হয় কিসের মাধ্যমে? সেটিকে বাড়ানো হয় পার্লামেন্টের মাধ্যমে, পার্লামেন্টের যে ল তার মাধ্যমে। In which of the following cases has the Supreme Court ruled that the reasons have to be communicated to the legislature by the government if the advice of the Public Service Commission has not been accepted? দেখো পাবলিক সার্ভিস কমিশনের যদি কোনো রকম অ্যাডভাইস সেটিকে যদি পার্লামেন্ট অ্যাকসেপ্ট না করে বা গভর্নমেন্ট অ্যাকসেপ্ট না করে তবে তার একটি কারণ ব্যাখ্যা করতে হবে। এটি সুপ্রিম কোর্ট কোন কেসে বলেছিলেন? সুপ্রিম কোর্ট জয়শঙ্কর প্রসাদ ভার্সেস স্টেট অফ বিহার 1981 এর যে কেস সেখানে বলেছিল। ওকে, তার মানে পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাডভাইস সেটি কিন্তু বাইন্ডিং নয়, মানে ইউনিয়ন গভর্নমেন্টকে যে নিতেই হবে এরকম কোনো বাইন্ডিং নয়, কিন্তু যদি না নেয় তবে সেক্ষেত্রে পার্লামেন্টে সেটির না নেওয়ার কারণ সেটিকে ব্যাখ্যা করতে হবে। রিটায়ার্ড জাজ অফ দ্য হাইকোর্ট ক্যানট প্র্যাকটিস, দেখো রিটায়ার্ড জাজ অফ দ্য হাইকোর্ট ক্যানট প্র্যাকটিস, একজন রিটায়ার্ড জাজ অফ হাইকোর্ট তিনি প্র্যাকটিস করতে পারবেন না কোথায়? যেই কোর্টে তিনি কাজ করতেন সেখানে তিনি আর প্র্যাকটিস করতে পারবেন না, কারণ 1954 এর হাইকোর্ট জাজেস যেই অ্যাক্ট রয়েছে, হাইকোর্ট জাজেস অ্যাক্ট, সেখানে ক্লিয়ারলি লেখা আছে দ্য ডক্ট্রিন অফ প্রসপেক্টিভ ওভাররুলিং ওয়াজ ফার্স্ট ইভলভড বাই জাস্টিস সুব্বা রাও। দেখো প্রসপেক্টিভ ওভাররুলিং মানে হচ্ছে এখন বর্তমান সময়ে কোনো একটি ভার্ডিক্ট এলো, সে ভার্ডিক্ট কি কিন্তু ভবিষ্যতের যে নতুন ভার্ডিক্ট আসবে সেখানে অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু পাস্টের যে অলরেডি ভার্ডিক্ট চলে এসেছে সেখানে কিন্তু অ্যাপ্লাই হবে না, অর্থাৎ এটি রেট্রোস্পেক্টিভ নয়, মানে পেছন দিকে এটি ফেরত যাবে না, বাট প্রসপেক্টিভ, এটি সামনের দিকে যাবে। এটি আমরা কোন কেসে দেখতে পাই? জাস্টিস সুব্বা রাওয়ের এই যে কথাটি, এটি আমরা গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967 এ দেখতে পাই। ক্লিয়ার? Who among the following can establish additional courts for better administration of any respect to a matter concerned in the union list? দেখো এখানে যেটি বলা হয়েছে যে বেটার কাজের জন্য আমরা ইউনিয়ন লিস্টের মধ্যে আমরা অ্যাডিশনাল কোর্ট এখানে কে সেটিকে এস্টাবলিশ করতে পারে। তো আমরা খুব ভালোভাবে জানি যে পার্লামেন্টের মাধ্যমে এগুলো করা যায়। Disputes between states in India comes to the Supreme Court under its, দেখো সুপ্রিম কোর্টে যখন দুটি স্টেটের মধ্যে যেই ডিসপিউট সেটি আসে অরিজিনাল জিউরিসডিকশনস, একটু আগে বললাম অ্যাডভাইসারি আর অ্যাপিলেট জিউরিসডিকশনস কি জিনিস। ডক্ট্রিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড, ডক্ট্রিন অফ প্লেজার মানে কি? প্লেজার মানে হচ্ছে
কারো একজনের অধীনে যখন আরেকজন কাজ করে তখন আমরা তাকে বলি ডক্টরাইন অফ প্লেজার। এখন আমরা জানি যে অল ইন্ডিয়া সার্ভিসেসগুলো রয়েছে সেগুলো প্রেসিডেন্টের প্লেজারে কাজ করে। ওকে, অল ইন্ডিয়া যে সার্ভিস, ডিফেন্স সার্ভিস বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সার্ভিসগুলো রয়েছে, ইউনিয়ন সিভিল সার্ভিস। ওকে, তাহলে এখানে সেটি কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 310 বলা হয়েছে any sum required to satisfy any judgment, decree or award of any court or arbitral tribunal shall be charged on charged expenditure। দেখো এখানে যেটি বলা হয়েছে যে চার্জড এক্সপেন্ডিচার কোন যে ফান্ড, সেই ফান্ড থেকে জাজমেন্ট, ডিগ্রি, অ্যাওয়ার্ড এই সমস্ত কিছুর যেই সাম বা অর্থ সেগুলোকে চার্জ করা যেতে পারে, সেগুলো হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ দ্য ইন্ডিয়া। তাহলে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার যে চার্জ এক্সপেন্ডিচার, এই চার্জ এক্সপেন্ডিচারের থেকে আমরা সেগুলোকে পে করতে পারি। ওকে, ফাইন্যান্স কমিশন কনসিস্ট অফ, ফাইন্যান্স কমিশন আমরা জানি একজন চেয়ারম্যান থাকে আর তার সাথে 4 জন মেম্বার থাকেন। আর্টিকেল 280 অনুযায়ী ফাইন্যান্স কমিশন রয়েছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে যে ট্যাক্স অ্যালোকেশন, সেই ট্যাক্স অ্যালোকেশন নিয়ে এখানে কথা বলা হয়। Under Article 321 of the Constitution, the power to extend functions of the Union Public Service Commission has been vested। দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির কাজ করার যে জায়গা সেটিকে একমাত্র পার্লামেন্ট এক্সটেন্ড করতে পারে। The Union Public Service Commission has advisory power in the following matters: method of recruitment to the civil service, disciplinary matter affecting public servant, both of the above। দেখো এখানে আমরা জানি যে ইউপিএসসির সিভিল সার্ভেন্টের যে রিক্রুটমেন্ট মেথড এবং তার সাথে যে ডিসিপ্লিনারি যে কনসেপ্ট রয়েছে বা অ্যাসপেক্ট রয়েছে সেটিকেও দেখাশোনা করে, তার মানে আমরা বলতে পারবো যে বোথ ইউপিএসসির ক্ষমতা রয়েছে। দ্য টার্ম অফ দ্য মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের টার্ম কত? ইউপিএসসি আর পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের যদি আমরা টার্ম দেখি, ইউপিএসসির ক্ষেত্রে কত দেখতে পাবো? 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স এজ, যেটি আগে হবে সেটি। পিএসসির ক্ষেত্রে আমরা 6 ইয়ার্স অথবা 62 ইয়ার্স এজ, যেটি আগে হবে সেটি হবে এই টার্ম, মানে ততদিন পর্যন্ত মেম্বাররা কাজ করতে পারবেন। তাহলে এখানে যেটি বলা হয়েছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন কত? 6 ইয়ার্স। Provisions relating to the Union Public Service Commission, the State Public Service Commission are contained। দেখো স্টেট পাবলিক ইউপিএসসি আর পিএসসির কথা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে পার্ট 14, যেখানে চ্যাপ্টার 2 351 থেকে 323 আর্টিকেলের মধ্যে। A member of a state public service commission can be removed on the ground of misbehavior only after the inquiry has been held। দেখো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যিনি মেম্বার তাকে রিমুভ করা যাবে, কখন করা যাবে? সুপ্রিম কোর্টের যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি কমিটি সেটিকে পেশ করা হয় এবং সেই কমিটির মাধ্যমে দেখা হয় যে সেখানে কোনো রকম মিসবিহেভিয়ার রয়েছে কিনা। যদি সেটি প্রুভ হয় তবে সেক্ষেত্রে সেই মেম্বারকে খারিজ করা হবে বা রিমুভ করা হবে। ওকে, ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই প্রেসিডেন্ট এভরি 5 ইয়ার্স। দেখো ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280 অনুযায়ী আছে এবং সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের মধ্যে যে ট্যাক্স অ্যালোকেশন সেটি দেখতে পাই। দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সাবমিটস ইটস অ্যানুয়াল রিপোর্ট। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রেসিডেন্টের কাছে তার যে অ্যানুয়াল রিপোর্ট এটিকে পেশ করে। দ্য ইলেকশন কমিশন ইজ রেসপন্সিবল ফর দ্য কন্ডাক্ট অফ, দেখো ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানি পার্লামেন্ট, তার সাথে স্টেট লেজিসলেচার, অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, স্টেট লেজিসলেচার, বিধানসভা বা বিধান পরিষদ এবং তার সাথে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট প্রত্যেকটার যে ইলেকশন হয় সেগুলো করতে দেখি। কিন্তু পঞ্চায়েতের যে ইলেকশন হয়, এই পঞ্চায়েতের ইলেকশন কার মাধ্যমে হয়? স্টেট ইলেকশন কমিশনের মাধ্যমে। ক্লিয়ার? স্টেট ইলেকশন কমিশনের মাধ্যমে পঞ্চায়েতের ইলেকশন হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা 2020-তে WBCS মেন্সের ইন্ডিয়ান পলিটির যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আসছি।